আরে বৌদি, এই দেখো, তোমার দাদা কাল আমার জন্য এই শাড়িটা কিনে এনেছে। শাড়িটা অনেক সুন্দর, তাই না বৌদি? হ্যাঁ বৌদি, আসলেই তো শাড়িটা অনেক সুন্দর। আপনার দাদা তো আমার জন্য সব সময় অনেক কিছু নিয়ে আসে। আমি নিষেধ করার পরেও নিয়ে আসে। আমি আজ আসি বৌদি, বাড়িতে অনেক কাজ। একা একা আসবে, অনেক কথা শোনাবে, আর একাই চলে যাবে। এগুলো কথা শুনতে আর ভালো লাগে না। আরে কি হলো গো গিন্নি? এভাবে একা একা কার সাথে কথা বলছো? কার সাথে আবার কথা বলবো? আমি আমার কপালের সাথেই কথা বলছি। কি কপাল আমার! আরে কি হলো গিন্নি? তোমার কপাল ফেটে গেছে নাকি আবার? আমার তো কপালই পোড়া। সবাই কত দামি দামি শাড়ি গহনা পরে, আর আমি কবে বলেছিলাম একজোড়া বালা বানিয়ে দিতে, কিন্তু আমার কথা আর কে শোনে? সব হবে গো গিন্নি, সব হবে। এবার ফসলগুলো উঠাতে দাও। না, 1 মাসের সময় দিলাম, এর মধ্যে যেন আমার বালা পাই। এ কথা বলে গোপালের স্ত্রী চলে গেল। এভাবেই অনেক দিন যেতে লাগলো। গোপাল কৃষি কাজ করত, আর এভাবে তাদের সংসার চলতো। হ্যাঁ গো, আমি বলি কি, আমাদের বাড়ির সামনে তো অনেক জায়গা আছে। তুমি বরং সেখানে কিছু সবজি বাগান করো। সবজির বাগান করে কি আর হবে? আর বাগানে কি সবজি চাষ করব? সবজির বাগান করলে আমাদের তো লাভ হবে। আমাদের আর বাজার থেকে সবজি কিনতে হবে না, বাড়িতেই টাটকা সবজি পাবো। তা তুমি ঠিকই বলেছ। আচ্ছা, আমি বরং কালকে কিছু লাউয়ের বীজ এনে দেব। তুমি সেগুলো রোপণ করে দিও। পরদিন সকালবেলা রমেশ বাজার থেকে কিছু লাউয়ের বীজ এনে দিল, আর রমেশের স্ত্রী সেগুলো রোপণ করে দিল। হ্যাঁ গো, দেখবে, এবার আমরা বাড়ির টাটকা সবজি খেতে পারবো। ঠিক আছে, তুমি তাহলে গাছগুলোর ভালোভাবে খেয়াল রেখো, যেন ছাগলে না খেয়ে ফেলে। আমি চারিদিকে ঘেরা দেওয়ার ব্যবস্থা করছি, তাহলে আর ছাগলে খেতে পারবে না। তাহলে আর চিন্তা কিসের? আমি বাজারে গেলাম। এরপর রমেশ বাজারে চলে যায়, আর সেই গাছে অনেক লাউ ধরে। ওই দেখো, পাশের বাসার বৌদিরা লাউয়ের গাছ লাগিয়েছে, আর দেখো কতগুলো লাউ ধরেছে। আর তুমি কি করো শুনি? হ্যাঁ, শুধু পারো জমির কাজটুকুই করতে। আমি তো তবুও কাজ করি। আর তুমি, তুমি কি করো শুনি? বাড়িতে সারাদিন শুয়ে বসে থাকো, কোনো কাজ করো না। তুমি আমাকে এসব গাছ লাগানোর কথা বললে আমিও করতাম। হ্যাঁ, এখন সব দোষ আমার। এবার তাহলে আমার কথা শোনো, তুমি ওদের লাউ গাছের লাউ চুরি করে নিয়ে আসবে। কি? চুরি করবো মানে? কিসব বলছো তুমি? তুমি কি আমাকে চোর বানিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, দরকার পড়লে চোর হবে। তুমি পাশের বাড়ি থেকে ওগুলো লাউ চুরি করে আনবে, তারপর সেগুলো বিক্রি করবে। না না, আমি এ কাজ করতে পারবো না। যদি একবার ধরা পড়ি, তাহলে কি হবে বলো তো? মান সম্মান সব শেষ হয়ে যাবে। এমন ভাবে চুরি করবে যাতে কেউ কিছু বুঝতে না পারে,
বুঝলে তুমি? আচ্ছা ঠিক আছে। এরপর রাতের বেলা গোপাল পাশের বাড়ির লাউ গাছের কাছে যায় আর এক এক করে সবগুলো লাউ কেটে ঝুড়িতে রাখে আর চুপি চুপি বাড়িতে আসে। গিন্নি, গিন্নি, এই দেখো। আরে, এত ফিসফিস করে বলছো কেন শুনি? তুমি তো এখন ঘরেই আছো। ও, আমার তো মনেই ছিল না। যাই হোক, দেখো, লাউ গাছ থেকে সবগুলো লাউ এনেছি। আমার তো এখন খুব ভয় লাগছে। গিন্নি, যদি ধরা পড়ে যায়? না না, এখন আর ধরা পড়বে না। আগে বলো, তোমায় কেউ দেখেনি তো? না না, আমায় কেউ দেখেনি। তাহলে ঠিক আছে। এরপর তারা রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা রমেশের স্ত্রী বাহিরে বের হয়। হায় হায় হায়, এ কি সর্বনাশ! আমার লাউ গাছের লাউগুলো কোথায় গেল? ওগো, তাড়াতাড়ি বাহিরে এসো। আরে, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? দেখো, কে জানি আমাদের সর্বনাশ করে দিয়েছে গো। সবগুলো লাউ চুরি করে নিয়ে গেছে। আরে তাই তো, গাছে তো একটি লাউও নেই। এসব কিছু বৌদি করেছে। আমাদের এত উন্নতি দেখে তাদের হিংসে হচ্ছে। চলো তো, চলো গিয়ে দেখি। এরপর রমেশ ও তার স্ত্রী গোপালের বাড়িতে গেল আর ঘরে ঢুকে খোঁজাখুঁজি করতে লাগলো। আরে কি হলো? তোমরা এভাবে আমাদের ঘরে কি খুঁজছো? হ্যাঁ, কি খুঁজছে জানো না নাকি? হ্যাঁ, চুরি করে আবার জোর গলায় কথা বলছো। চুরি করেছি মানে? কি চুরি করেছি শুনি? এখন খুঁজলেই তো পাওয়া যাবে যে তুমি কি চুরি করেছো। তারা সবাই বাড়িতে খোঁজাখুঁজি করতে লাগলো। তখনই তারা অনেকগুলো লাউ দেখতে পেল। তখন তারা মোড়লকে ডেকে নিয়ে এলো আর মোড়ল তা না, পিপাসায় যে বুকের ছাতি ফেটে যাবে এবার। আশেপাশে তো কোনো টিউবওয়েল বা পুকুর কিছুই দেখতে পাচ্ছি না। যাই, একটু এগিয়ে গিয়ে দেখি। উফ, ওই তো একটা পুকুর দেখতে পাচ্ছি। কি যে ভালো লাগছে। যাই, একটু হাতে মুখে পানি দিয়ে আসি। ওরে বাবারে, এগুলো পানি নাকি আগুন? উফ, হাতটা আমার জ্বালা করছে। এত খুঁজে যাও একটা পুকুর পেলাম, তাও এমন। কে বাপু তুমি? এ গায়ের মানুষ বলে তো মনে হচ্ছে না। কোথা থেকে এসো? আমার বাড়ি দূর দেশে। আচ্ছা, এই গ্রামে কি এই একটাই পুকুর? আমি যে একটু জল খেতাম, বড্ড পিপাসা পেয়েছে গো। না, কিন্তু এই গ্রামের কোনো জলাশয়ের জলই যে আর খাওয়ার উপযুক্ত নেই। এই গরমে গ্রামের মানুষ প্রায় মারা যাচ্ছে। কি আজব গ্রামে এসে পড়লাম গো। যাই, জীবন নিয়ে পালাই এখান থেকে। গ্রামের সবাই জমিদারের বাড়িতে আলোচনায় বসেছে। কি, সবাই মিলে এভাবে বসে থাকলে হবে? এই গরমে জীবন যে আর চলছে না। এই গরমে যদি একটু ঠান্ডা জল সবার কাছে পৌঁছে দেওয়া যেত, তাহলে মন্দ হতো না। আমার এই 85 বছর বয়সে এমন কাণ্ড কখনো দেখিনি। ভগবান কোন পাপের শাস্তি দিচ্ছেন কে জানে। মাস্টার মশাই, আপনি তো জ্ঞানী মানুষ। আপনি কিছু বলুন, একটা উপায় বলুন। আমার মস্তিষ্কে এই ব্যাপারে কোনো বুদ্ধির আগাগোড়াই দেখতে পাচ্ছি না, তবে একটা উপায় মাথায় এসেছে। বলে ফেলুন মাস্টার মশাই। আমরা যদি বরফ আনি আর তা যদি গ্রামের লোকদের কাছে পৌঁছে দেই, তাহলে কেমন হয়? অতি উত্তম প্রস্তাব।
আমি এই প্রস্তাবকে অতি উত্তম প্রস্তাব বলে মানতে পারলাম না জমিদার মশাই। কেন হরিহর কাকা, এতে সমস্যা কোথায়? এই গরমে বরফ 2-3 ঘন্টা রেখে ঠান্ডা পানি খেতে পারবে, তারপরে কি করবে? এতে বেগ পোহাতে হবে অনেক, কিন্তু সে তুলনায় লাভ হবে না। কথায় আছে না, খাজনার চেয়ে বাজনা বেশি, ব্যাপারটা তেমন হবে। তাহলে আর কি, আজ এ পর্যন্তই। সবাই ভেবে চিনতে কালকে আবার আসবেন। এরপর সবাই যে যার বাড়িতে চলে যায়। কি ব্যাপার গিন্নি, ঘরে ফ্যান থাকতে বারান্দায় বসে হাত পাকা নাড়ছো কেন? আর বলো না, ফ্যানটা ঘুরতে ঘুরতে হঠাৎ বন্ধ হয়ে গেল। তাহলে হয়তো কারেন্ট চলে গেছে, তুমি বুঝতে পারোনি। ঘরে গিয়ে দেখো কারেন্ট ঠিকই আছে, কিন্তু তোমার ফ্যান মহাশয় ঘোরে না। আচ্ছা হয়েছে, আমি তাহলে মিস্ত্রিকে একবার নিয়ে আসি। এরপর হরিহর বাজারে যায় আর একজন মিস্ত্রিকে বাড়িতে নিয়ে আসে। মিস্ত্রি অনেকক্ষণ পর ফ্যান ঠিক করে আর বকশিশ নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন আবার জমিদারের বাড়িতে সবাই উপস্থিত হয়। এবার বলুন, কেউ কোনো সমাধান বের করতে পারলেন? আমাদের গ্রামে যে বড় পুকুরটি রয়েছে, তার উপর ছাউনি দিয়ে যদি অনেক বরফ এনে রাখা যায়, তাহলে ওই পুকুরের পানি ঠান্ডা হবে আর গ্রামের সবাই সেখান থেকে ঠান্ডা জল নিতে পারবে। হরিহর কাকা, এ নিয়ে আপনার কোনো মতামত আছে? না, এ নিয়ে কোনো মত নেই। এভাবে বসে না থেকে কিন্তু একটা করা ভালো, যদি একটা ব্যবস্থা হয়। তাহলে তোমরা তিনজন যাও বরফ আনতে, আর আমরা এদিকে পুকুরে ছাউনি দেওয়ার ব্যবস্থা করছি। এরপর তারা পুকুরে ছাউনি দেয় আর বরফের জন্য অপেক্ষা করতে থাকে। আর একটু পর মাস্টার বরফের গাড়ি নিয়ে আসে আর সব বরফ পুকুরে দেয়। বরফ পুকুরে দেওয়ার সাথে সাথে সব পানি হয়ে যায়। যা, এতে তো কোনো কিছুই হলো না। পানি তো যেমন গরম ছিল তেমনই আছে। মাস্টার, তোমার এই বুদ্ধিও কাজে আসলো না গো। জমিদার মশাই, আমরা যদি বড় বানানোর একটা মেশিন এনে এই পুকুরে সেট করি, তাহলে গ্রামের মানুষের একটু উপকার হবে, কিন্তু এতে খরচ পড়বে অনেক। আপনি খরচ নিয়ে ভাববেন না, যত টাকা লাগে আমি দেব, আপনি ব্যবস্থা করুন। এই কাজ করতে কিছুদিন সময় লাগবে জমিদার মশাই। কেন কেন, এত সময় লাগবে কেন? অনেক বড় মেশিন তো, আবার সেট করার অনেক ঝামেলা। আপনি যদি চান তাহলে পুকুরের সব পানি বরফ করে রাখতে পারবেন। আচ্ছা, তাহলে আজ থেকেই সবাই কাজে লেগে পড়ুন। বাহ বাহ, হরিহর কাকা যে কামাল করে দেখিয়েছে। সবাই এখন এই পুকুর থেকে বরফ নিয়ে যাবে আর তা জলের সাথে মিশিয়ে ঠান্ডা জল পান করতে পারবে। জমিদার মশাই, আপনি এক গ্লাস খেয়ে আমাদের ধন্য করুন। আমি একা কেন খাবো? এই সিপাহী, সবাইকে ওই বরফ পুকুর থেকে বরফ তুলে জলের সাথে মিশিয়ে দাও তো। এরপর সবাই সেই ঠান্ডা পানি পান করে। আহ,
কলিজা আমার জুড়িয়ে গেল। কি যে ভালো লাগছে। এখন থেকে গরমে আর কেউ হাঁসফাঁস করবে না। সিপাহী, আজ ওই গ্রামে ঢেড়া পিটিয়ে সবাইকে এ খবর জানিয়ে দাও। এরপর সিপাহী সেই খবর পুরো গ্রামে ছড়িয়ে দেয়, আর গ্রামের সবাই এসে সেই বড় কিরে কান্ত, কোথায় গেলি রে বাবা? দেখো কাণ্ড পাগল ছেলের। তুই এই সকালবেলা পুকুরে কি দিচ্ছিস শুনি? এই তো মা, পুকুরের মাছগুলোকে খাবার দিচ্ছি। তুই কি আমার কথা রাখবি না? আর কতবার বলবো তোকে? তুমি তো এখানে এসে কিছুই বলনি। আমি এই পৃথিবী ছেড়ে দিলে কি তুই বিয়ে করবি? বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। বিয়ে শাদী তো সারা জীবনের ব্যাপার। আর এখনই আমি ভালো মেয়ে কোথায় পাবো? ভালো মেয়ে পেলে আমি এখনই বিয়ে করব। কি বললি? সত্যি? শোন, আমার বান্ধবীর একটা মেয়ে আছে, দেখতে অনেক মিষ্টি। আমি সব কথা পাকা করে এসেছি, কালকেই তোদের বিয়ে। এরপর কান্তর বিয়ে হয়ে যায়, আর তারা তিনজন মিলে অনেক সুখে দিন কাটাতে লাগলো। একদিন বৌমা, কোথায় গেলে তুমি? এদিকে একবার শুনে যাও তো। হ্যাঁ মা, বলুন। আজ একটু চিংড়ি টক রান্না করো তো। আমার কান্ত যে অনেক পছন্দ করে, ছেলেটা খুব খুশি হবে। চিংড়ি টক? এই চিংড়ি তো আমার অনেক পছন্দের। আমি এক্ষুনি যাচ্ছি মা। কান্তর বউ চলে যায়, আর রান্নাঘরে রান্না করতে থাকে। আর একটু পর রান্না শেষ হয়ে যায়। কই তোমরা? ঘরে এসো, রান্না যে হয়ে গেছে। সবাই চলে আসে, আর কান্তের বউ তাদের খাবার দিতে থাকে। আর তখনই বাহির থেকে কে যেন ডাকতে থাকে। বাড়িতে কেউ আছো? আমি যে অনেক অসহায়। বৌমা, দেখো তো বাহিরে, মনে হচ্ছে কেউ এসেছে। না করো না কিন্তু, কি চাই দিয়ে দিও। এই বুড়ির জ্বালায় শান্তি করে খেতেও পারলাম না। এই বুড়ির এখানে কি চাই? এভাবে ডাকাডাকি করছে কেন? মারে, আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি মা? আমার খাবার নষ্ট করে উনি এসেছেন খাবার চাইতে। যাও তো এখান থেকে। বৌমা, এখানে তো অনেক তরকারি আছে, চিংড়ির টক। তুমি ওনাকে বারান্দায় খেতে দিয়ে দাও। চিংড়ি রান্না করেছিস? চিংড়ি যে আমার খুব পছন্দের। দে না, দে না একটু খেতে। এই বুড়ি, যাও তো এখান থেকে। একদম বেশি কথা বলবে না। কোথা থেকে যে আসে এরা, যত সব। আমি চলে যাচ্ছি, কিন্তু আশীর্বাদ করছি তোর এই চিংড়ি খাওয়ার আশ কখনো জানি না মেটে। এ কথা বলে বৃদ্ধা সেখান থেকে চলে যায়। আর কান্তর বউ ঘরে চলে আসে। বুড়িমা কি চলে গেছে? খেতে দিলে না যে? না মা, খেতে দেইনি। এখানে তো মাত্র কয়টা চিংড়ি। আর এসব ভিখারিদের খেতে দিলে কাল দেখবেন আবার ঠিক চলে এসেছে। ছি বৌমা, এটা তুমি একদম ঠিক কাজ করনি। কান্তর বউ তার শাশুড়ির কথা না শুনে খেতে থাকে, আর খেতে খেতে সে সবগুলো চিংড়ি খেয়ে ফেলে। আহ, তরকারিটা তো অনেক দারুণ খেতে হয়েছে, কিন্তু এইটুকু খেয়ে যে আমার আরো খেতে ইচ্ছে করছে। গিন্নি, এগুলো তুমি কি করলে? সব চিংড়ি খেয়ে ফেললে। আমার আর মায়ের জন্য তো একটা চিংড়িও রাখলে না। আহ কান্ত, বৌমার ভালো লেগেছে, খেয়েছে। আমরা এই বেগুন তরকারি দিয়েই খেয়ে নেব। এরপর তারা খাবার শেষ করে, আর কান্তর বউ বাসন মাজতে থাকে। বৌমা,
বাসনগুলো মাজা হলে এই মাছগুলো কেটে নিও। যা গরম পড়েছে, নয়তো এই মাছগুলো নষ্ট হয়ে যাবে। বাসন মাজা শেষ করে কান্তর বউ মাছ কাটতে থাকে। মা ছেলে মিলে শুধু আমায় হুকুম করে আর সারাদিন একাজ ওকাজ লেগেই আছে। শোনো না, এসব মাছ খেতে আমার একদম ভালো লাগে না। আমার শুধু চিংড়ি মাছ খেতে ইচ্ছে করে। ও, এই কথা। আচ্ছা, তোমাকে কাল অনেকগুলো চিংড়ি এনে দেব। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে একবার এসে দেখো। কি হলো কি, এভাবে ডাকছো কেন? তুই আজও চিংড়ি এনেছিস? দে বাবা, আজ চিংড়ি আমি রান্না করব। বৌমা, তুমি ঘরে গিয়ে বসো। এই কথা বলে রমেশের মা রান্নাঘরে যায় আর চিংড়িগুলো রান্না করতে থাকে। বাহিরে গরুটা ডাকছে, রান্নাটা তো প্রায় শেষ হয়ে এসেছে। যাই, গরুটাকে একটু খাবার দিয়ে আসি। আহ, রান্নাঘর থেকে কি সুন্দর গন্ধ আসছে, মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। যাই দেখে আসি। কান্তর বউ রান্নাঘরে আসে আর চুপি চুপি সব চিংড়ি মাছ খেয়ে পালিয়ে যায়। একটু পর কান্তর মা রান্নাঘরে আসে। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! এখনই তো চুলোর উপরে রেখে গেলাম তরকারি, অতগুলো চিংড়ি কে খেলো? এবার কি করব? মা, আপনি রান্না কেন করছেন? কি হয়েছে? তারপর কান্তর মা কান্তর বউকে সবটা খুলে বলে। আরে মা, খেয়েছে হয়তো বিড়ালে। আপনি এভাবে কাঁদবেন না, আমি আপনার ছেলে আসলে সব বুঝিয়ে বলবো। না, আর পারছি না, এই চিংড়ির গন্ধে যে আমি পাগল হয়ে যাচ্ছি। এই বলে কান্তর বউ পাশের বাড়ির রান্নাঘরে উকি দেয় আর দেখে সেখানে কেউ নেই। কান্তর বউ চুপি চুপি সেই ঘরে ঢুকে চিংড়িগুলো চুরি করে খেয়ে নেয় আর বাড়িতে চলে আসে। আর এভাবে কান্তর বউ রোজ কারো না কারো বাড়ির চিংড়ির তরকারি চুরি করে খেত, কিন্তু কেউ তাকে ধরতে পেত না। একদিন উফ, আজও উনি বাড়িতে চিংড়ি রান্না করেছে। যাই দেখি আজও চুরি করে খেতে পারি কিনা। এরপর কান্তর বউ পাশের বাড়িতে যায় আর রান্নাঘরে গিয়ে সব চিংড়ি মাছ খেয়ে নেয় আর জানালা দিয়ে এসব দেখে ফেলে কান্তর মা। হায় হায় ভগবান, এ আমি কি দেখলাম! নিজের চোখকে যে বিশ্বাস করতে পারছি না। বৌমাই তাহলে গ্রামের এসব ঘটিয়ে বেড়াচ্ছে। কান্তকে জানাতে হচ্ছে ব্যাপারটা। বাবা কান্ত, কান্ত, কোথায় তুই? তাড়াতাড়ি এদিকে আয়, সর্বনেশে কাণ্ড ঘটে গেছে যে। মা, এভাবে ডাকছো কেন? কি হয়েছে বলো তো? গ্রামে যে সবার বাড়িতে চিংড়ি চুরি হচ্ছে, এ কাজ যে তোর বউই করছে। এ কথা যদি জানাজানি হয়, তাহলে যে মান সম্মান আর কিছুই থাকবে না রে বাবা। এসব তুমি কি বলছো মা? আমি যে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এবার আমি কি করব? ঘর থেকে এসব কথা সব শুনতে পায় কান্তর বউ আর সে উঠোনে আসে। বিশ্বাস করুন মা, আমি এসব ইচ্ছে করে করিনি। শোনো বৌমা, আজকের পর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবে না আর অসহায় মানুষকে সাহায্য করবে। তাহলে দেখবে তোমার এই বদ অভ্যাস পরিবর্তন হয়ে যাবে।
এরপর থেকে কান্তর বউ অসহায় মানুষদের সাহায্য করতে থাকে আর চিংড়ি খেতে ইচ্ছে হলে নিজে রান্না করে খায়। আর এভাবে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।